তুমি আজ এই ভর সকালে এমন শুকনো মুখ করে ঘরের মেঝের কোণে একা একা বসে আছো কেন? আর বলো না সাবিত্রী, জমিদারের খামারের কাজটা চলে যাবার পর থেকে নতুন কোনো কাজই পাচ্ছি না। তুমি আর ঘরের কোণে বসে না থেকে একটুখানি বাইরের দিকে যাও, নতুন একটা কাজ খোঁজো। এই কড়া বর্ষার দিনে চারিদিকের সব পথ জলে ডুবে গেছে, এখন কে আমাকে কাজ দেবে? গ্রামের বাকি মানুষেরা যেভাবে নদী থেকে মাছ ধরে সংসার চালাচ্ছে, তুমিও তো এমন চেষ্টা করতে পারো। হ্যাঁ, সেটাই করা যায় কিনা ভাবছি। সংসারের এই ভাঙা অবস্থা দেখে আমার নিজেরও ভালো লাগছে না। ওরে গোপাল, তুই ঘরের কোণে ভাবনা না করে বাইরে গিয়ে একটু কাজ বাজের চেষ্টা কর। মা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে হুট করে বিছানা ছেড়ে অমন করে হেঁটে বেরিয়ে এলে কেন? ঘরে একটুখানি টাকা পয়সা না আনলে আমার পথ্য কেনার কথা নয় বাদই দিলাম, কিন্তু বাঁচবো কি খেয়ে? মা, তুমি কোনো চিন্তা করো না, তোমার খাবার আর প্রয়োজনীয় ওষুধের ভালো ব্যবস্থা আমি জলদি করব। কি গোপাল, তুই আজকে ভর দুপুরে অমন ম্লান মুখ করে একা একা কোথায় চললি ভাই? আর বলিস না অমিত, কাজ হারিয়ে বিপদে পড়েছি। তুই এই কড়া বৃষ্টিতে কোথায় যাচ্ছিস? আমি তো এই নদীর ঘাটির দিকে মাছ ধরতে যাচ্ছি। নদীতে এখন প্রচুর টাটকা মাছ পাওয়া যাচ্ছে। তা বাজারে মাছ বিক্রি করে তোর নিজের ঘর সংসার এখন কেমন চলছে রে অমিত? বেশ ভালোই চলছে ভাই। তুই আর ঘরের কোণে বসে না থেকে জলদি জাল নিয়ে বেরিয়ে পড়। আমার ঘরের পুরনো জালটা তো বানের ইঁদুরে কেটে একেবারে পুরোপুরি নষ্ট করে খেয়ে দিয়েছে। তবে তুই আর দেরি না করে এখনই বাড়ি ফিরে যা, জালটা ভালো করে গুছিয়ে নিয়ে নদীতে আয়। সাবিত্রী, ওদিকের কোণ থেকে আমাদের সেই পুরনো মাছ ধরবার ছেঁড়া জালটা বের করে আনো তো একবার। এই তো এনেছি, কিন্তু ইঁদুরে কাটা ছেঁড়া জাল নিয়ে তুমি নদীতে আদেও কিভাবে যাবে? তুমি আর কথা না বাড়িয়ে এই সুতো দিয়ে জালটা একটুখানি ভালো করে সেলাই করে দাও তো। অমিত, তুই নিজের চোখে চেয়ে দেখ, অনেকদিন পরে আজকে আমার ঘরে একটু ভালো মাছ দিয়ে ভাত খাওয়া হবে। হ্যাঁ গোপাল, কড়া বর্ষার নতুন জলে নদী ভর্তি মাছ এসেছে। তোর ঝুড়ি তো প্রায় ভরে গেল। এই ছোট মাছগুলোর কিছু অংশ নিজেদের খাওয়ার জন্য খেয়ে বাকিগুলো বাজারে বিক্রি করতে হবে ভাই। তুই বাজারে মাছ বিক্রি করে হুট করে এতগুলো টাকা দিয়ে কি করবি গোপাল? ঘরে কোনো নতুন সমস্যা? আমার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ওদিকের শহরের দোকান থেকে কিছু ভালো ওষুধ কেনা প্রয়োজন। ওরে গোপাল, তুই এই সামান্য মাছ বিক্রি টাকা দিয়ে আদেও মায়ের ওষুধ আর সংসার কিভাবে চালাবি ভাই? ওপরওয়ালার কৃপায় যেটুকু ভালো মাছ জালের খোঁজে উঠেছে তা দিয়েই কোনোভাবে একটা ব্যবস্থা হয়ে যাবে অমিত। এ কি করছিস অমিত? তুই নিজের এত খাটুনির মাছ আমার ঝুড়িতে অমন করে ঢেলে দিচ্ছিস। আমি তো প্রতিদিন নদীতে মাছ ধরছি ভাই। আমার কাছে সংসারের চাল কেনবার মতো মোটামুটি টাকা আছে। না অমিত, তুই নিজের কষ্টের জিনিস আমাকে অমন করে দিস না, এতে আমার লজ্জা লাগে। তুই অমন বাড়তি লজ্জার কথার মুখে আনিস না। তুই আদেও ভালো ভালো মনের বন্ধু অমিত। তোর এই পরম উপকারের কথা রে আমি জীবনে কোনোদিন ভুলব না রে। ওরে গোপাল, ওরে সাবিত্রী, অনেকদিন পর আজ আমি মন ভরে তাজা মাছ দিয়ে পেট ভরে ভাত খাচ্ছি। মা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, এই কড়া বর্ষার নতুন জলে নদী ভর্তি হরেক তাজা মাছের মেলা বসেছে। ঘরের এই ম্লান দশা এবার একেবারে কেটে যাক। মা, এবার থেকেই পুরো বর্ষায় তোমার আর ঘরের খাবারের জন্য বিন্দুমাত্র দুশ্চিন্তা নিজের মনে করতে হবে না। হ্যাঁ মা, বর্ষা চলে গেলে ওদিকে খামারের কাজও চলে আসবে আবার, তখন আমাদের দিন আরো ভালো কাটবে। আমি তোমার ওই শহরের দোকান থেকে সব প্রয়োজনীয় ওষুধ এনে খেয়েছি। তুমি সময় মতো নিয়ম করে ভালো করে খাবে কিন্তু। তুই নিজের শরীরের দিকে নজর না দিয়ে শুধু আমার এই বুড়ো হাড়ের চিন্তাই সারাদিন করিস গোপাল। মা,
ওষুধ শেষ হয়ে যাওয়ার মানে অন্তত 2-1 দিন আগেই কিন্তু তুমি আমাকে নিজের মুখে জানিয়ে দিও, হ্যাঁ? দেখেছো তো কতদিন ধরে তোমাকে বলছি নদীর ঘাটে গিয়ে মাছ ধরার কথা। আমার কথাটা আরও আগে শুনলে কত ভালো হতো। হ্যাঁ সাবিত্রী, আর আগেও নদীর মাছ ধরলে আমাদের এই ভাঙা সংসারের অবস্থা আরও আগেই সহজে ফিরে আসতো। যাই হোক, আমরা তো এখন এই সামান্য টুকটাক আয়োজনের মধ্যেই নিজেদের মনে খুশি আর পরম শান্তিতে আছি। ও বাবা মাঝি, আমি অনেক দূর দেশ থেকে কড়া ঝড় বৃষ্টির রাতে এই কাদার ঘাটে একলা এসে বড় বিপদে পড়েছি গো। আপনি ঘোর অন্ধকারের মধ্যে কাদা জল ভেঙে অমন একা একা হুট করে কোথা থেকে আমাদের এই গায়ে এলেন? আমি ওদিকের শহরের হাট থেকে আসছি বাবা। সারাদিন পেটে অন্ন পড়েনি, শরীরটা ক্লান্ত লাগছে। এই মাঝরাতে তো হাটের সব দোকানপাট একেবারে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আপনি এখন আদেও কোথায় আশ্রয় পাবেন? আমার এই গায়ের বুকে মাথা গোঁজবার মতো কোনো মানুষ নেই বাবা। একটুখানি মাথা গোঁজবার আশ্রয় পাওয়া যাবে কি? আমাদের এই ছোট গ্রামে কোনো ভালো পান্থশালা নেই কাকাবাবু। আপনি ঝোড়ো বাতাসে কাদার ঘাটে একা কিভাবে থাকবেন? তুমি দয়া করে তোমার ঘরের বারান্দায় এই বুড়ো মানুষকে একটুখানি বসবার জায়গা দেবে যদি, তাহলে বড় উপকার হতো বাবা। আমার মাটির ঘরটা ছোট আর ভাঙাচোরা কাকাবাবু, সেখানে আপনার মতো সম্মানিত অতিথিকে রাখা আদেও ঠিক হবে কি না? তুমি অমন সংকোচের কথা মুখে এনো না বাবা। এই দুর্যোগে রাতে সামান্য একটুখানি শুকনো আশ্রয় পেলেই আমার চলবে। আচ্ছা কাকাবাবু, আপনি যখন এত বড় সংকটে পড়েছেন তখন আপনি আর দ্বিধা না করে সরাসরি আমার এই ভাঙা বাড়িতেই চলুন। ওপরওয়ালা তোমার এই পরম দয়ালু মনের ভালো ইচ্ছে চিরকাল অক্ষুণ্ণ রাখুন বাবা। তোমার মতো ভালো ছেলে আর দেখিনি। বাবা গোপাল, তোমার ঘরের লোক আমাকে এই মাঝরাতে অমন হন্তদন্ত হয়ে দেখে মনে হয় হুট করে আবার কি বলবে। কাকাবাবু, আপনি নিজের মনের ভেতরের কোণে অমন বাড়তি ভয়ের চিন্তা আর করে করবেন না। এভাবে না জানিয়ে কোনো অমানুষের ঘরে হুট করে চলে আসা আমার এই বুড়ো বয়সে আদেও কি ঠিক হলো বাবা? আমরা দরিদ্র আর অতি সাধারণ ঘরের মানুষ হলেও মনের দিক থেকে পরম অতিথি পরায়ণ। আপনার কোনো অযত্ন হবে না। তোমার ঘরের মা আর স্ত্রী এই দুর্যোগে রাতে আমাকে দেখে বিরক্ত আর মনে মনে আশাহত হবেন না তো বাবা? আপনি বিন্দুমাত্র দুশ্চিন্তা করবেন না কাকাবাবু। আমার মা আর স্ত্রী আপনাকে আমাদের এই ঘরে দেখে বরং খুশি হবেন। তুমি এই কড়া ঝড় বৃষ্টির রাতে কাদা জল ভেঙে অমন হন্তদন্ত হয়ে বাইরে থেকে কার সাথে ফিরে এলে? সাবিত্রী, ইনি ওদিকের শহর থেকে পথ ভুলে আমাদের এই ঘাটে এসেছেন। আজকে রাতে ইনি আমাদের পরম অতিথি। কাকাবাবু, আপনি আর এক মুহূর্ত কাদা মাখা পায়ে বারান্দায় দাঁড়িয়ে থাকবেন না। আপনি জলদি ঘরের ভেতরে আসুন। মা, এই গভীর রাতে কড়া কাদা জল মেখে তোমাদের এই শান্ত ঘরে এসে ঝামেলার সৃষ্টি করে ফেললাম গো। আপনি এমন কষ্টের কথা আর মুখে আনবেন না তো। আমি আপনাকে একটা ভালো শুকনো কাপড় দিচ্ছি, ওটা বদলে নিন। বাবা গোপাল, তোমাদের এই গায়ের পাশের নদীতে এখন কেমন কি ভালো তাজা মাছ জালের খোঁজে পাওয়া যাচ্ছে। আর বলুন না কাকাবাবু, এই কড়া বর্ষার দিনে নদীতে টুকটাক বেশ ভালোই তাজা ছোট ছোট মাছ ছটফট করে ধরা পড়ছে। এই সামান্য ছোট মাছগুলো বাজারে বিক্রি করে তোমাদের এই সুন্দর ভাঙা সংসারের খরচ আদেও ঠিকঠাক চলে যাচ্ছে তো বাবা? বর্ষার সময় তো ওদিকের বড় বড় পুকুর থেকে হরেক মাছ ভেসে নদীতে আসে। এই সামান্য আয় দিয়েই আমাদের দিন চলে যাচ্ছে। আচ্ছা বাবা গোপাল, তোমাদের এই সুন্দর বড় নদীর মিষ্টির জলে রুপুলি ইলিশ মাছ আদেও কোনোদিন ধরা পড়ে না? ইলিশ মাছ তো বড় গভীর নদী ছাড়া এই ছোট খাঁড়ির কাদা জলে আদেও কোনোভাবেই সহজে পাওয়া যায় না কাকাবাবু। কেন বাবা, তোমরা সব জেলেরা মিলে বড় নৌকা নিয়ে ওদিকের মোহনার জল থেকে ইলিশ কেন ধরতে পারো না?
ইলিশ মাছ ধরবার জন্য মজবুত আর আলাদা সুতোর দামি জালের প্রয়োজন হয়। ওসব কেনার সামর্থ্য আমাদের মতো দরিদ্রের নেই। তাছাড়া তোমাদের এই ছোট বাজারে ইলিশ মাছের দাম আদেও কেমন থাকে বাবা? সাধারণ মানুষ কি কিনতে পারে? বাজারে ইলিশের চড়া দাম কাকাবাবু। গ্রামের বড় ধনী ব্যক্তিরা ছাড়া আমাদের মতো চাষিভুষি মানুষের ইলিশের স্বাদ নেওয়ার সাধ্য নেই। তোমাদের এই শান্ত সবুজ গ্রামটা আমাদের নিজেদের মনের ভেতরের কোণে ভালো লেগে গেছে বাবা গোপাল। আপনার যত দিন ইচ্ছে আপনি আমাদের এই অতি সাধারণ মাটির ঘরে নিশ্চিন্তে থাকুন, আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে আমি তোমাদের এই মাটির বাড়িতে আরও 2 দিন পরম আনন্দে থাকি, আর পুরো গ্রামটা একটু ঘুরে দেখি বাবা। কাকাবাবু, আপনি আজ এই ঘোর সন্ধ্যার সময় এত বড় একটা চকচকে রূপোলি ইলিশ মাছ হুট করে কোথায় পেলেন? মা, বাজারে ওইদিকের একটা বড় পাইকারের কাছে এই তাজা মাছগুলো দেখে আর নিজের মনের লোভ সামলাতে পারলাম না। কিন্তু আমাদের এই বাজারে তো ইলিশের চড়া দাম, আপনি এতগুলো টাকা কেন খরচ করতে গেলেন? আমি ভাবলাম তোমাদের সবার মতো এমন পরম খাঁটি দয়ালু মানুষের সাথে মিলেমিশে একবার ইলিশ খেয়ে দেখি, তাহলে ক্ষতি কিসের মা? ওরে সাবিত্রী, হরিদাস দাদা যখন নিজে এত শখ করে মাছটা এনেছে, তুমি আর কথা বলো না। হ্যাঁ বোন, আমি স্বাদ করে এনেছি। তোমরা সবাই মিলে আজকে রাতের বেলায় এই মাছটা পরম তৃপ্তিতে আনন্দ করে খাও। সাবিত্রী, তুই আর এক মুহূর্ত দেরি না করে এই মাছটা ভালো করে ধুয়ে কেটে রান্নার ব্যবস্থা কর। আচ্ছা মা, হরিদাস কাকাবাবু যখন এত করে বলছেন, তখন আমি মাছ দিয়ে হরেক পদের রান্নার আয়োজন করছি। মা, তোমার হাতের সুন্দর রান্নার সুবাস পাওয়ার জন্য আমার নিজের পেটের ভেতরেও ক্ষুধা চঞ্চন করছে। মা সাবিত্রী, এ কি মারাত্মক কাণ্ড ঘটে গেল! তোমার এই খড়ের পুরনো রান্নাঘরটা ঝড়ের তোড়ে একেবারে পুরোপুরি ভেঙে পড়ল। আর বলবেন না কাকাবাবু, চালের সব খড় উনুনের কাদা মাটির ওপর ধপাস করে ভেঙে চারিদিকে ধুলে একেবারে অন্ধকার হলো। মা, তোমার নিজের শরীরের কোথাও কোনো নতুন আঘাত লাগেনি তো? এই কড়া বাঁশের খুঁটিটা তো ভারী ছিল। না কাকাবাবু, ঈশ্বরের অশেষ কৃপায় আমার বটিটা নিয়ে ঠিক সময় ওদিকের কোণে সরে এসেছিলাম, তাই তো বেঁচে গেছি। ও মা, তোমার আর এই ভাঙা চালের নিচে অমন করে দাঁড়িয়ে থেকে ইলিশ মাছ রান্না করবার কোনো প্রয়োজন নেই। কিন্তু কাকাবাবু, আপনি এত সাধ করে মাছটা বাজার থেকে কিনে আনলেন, এটা আজ রাতে আদেও রান্না হবে কি করে? ওসব মাছের চিন্তা তুমি এখন নিজের মন থেকে একেবারে পুরোপুরি সরিয়ে দাও মা। আগে তোমার প্রাণ তো রক্ষা পেল। এখন ঘরের ভেতরের মেঝেতেও তো চারদিকের কাদা জল ঢুকতে শুরু করেছে। আজ রাতে যে আমাদের কপালে কি আছে! গোপাল বাইরে থেকে ঘরের কোণে ফিরে আসুক, তারপর আমরা সবাই মিলে এই ভাঙা রান্নাঘরের একটা ভালো ব্যবস্থা করব। হ্যাঁ কাকাবাবু, গোপাল না এলে এই ভারী বাঁশের খুঁটিটা একা হাত দিয়ে সরানো তো আমার পক্ষে সম্ভব নয়। চলুন আমরা বারান্দায় যাই। কাকাবাবু, আপনি আজকে এই ঘোর দুর্যোগের রাতে এত বড় রূপালী ইলিশ মাছ হুট করে বাজার থেকে কেন কিনে আনতে গেলেন? ওরে বাবা গোপাল, বাজারে অমন তাজা রূপালী মাছ দেখে আর নিজের লোভ সামলাতে না পেরে সাধ করে কিনে আনলাম। কিন্তু আমাদের এই ছোট বাজারে ইলিশ মাছের চড়া দাম, আপনার এতগুলো টাকা খরচা করা কি আদৌ ঠিক হয়? আদৌ ঠিক হয়নি। সেসব টাকার কথা তুমি নিজের মনের ভেতরের কোণে আর চিন্তা করো না বাবা, ওটা বাদ দাও। আপনি সাধ করে মাছটা আনলেন ঠিকই, কিন্তু এখন এই ঝড় বৃষ্টির মধ্যে এই কাঁচা ইলিশ মাছ দিয়ে আমরা আদেও কি করব? আমি তো ভেবেছিলাম আজকে রাতের বেলায় আমরা ঘরের সবাই মিলে পরম তৃপ্তিতে এই দামি ইলিশ মাছের স্বাদ নেব ভাই। আমি ওদিকের বারান্দার কোণে একটা ছোট মাটির আলাদা চুলার ব্যবস্থা করে দিতে পারি, তবে অন্ধকার তো। তোমাদের নিজের মনের কোণে যা খুশি তোমরা তাই করো, কিন্তু এত দামি জিনিস ফেলে দেওয়া তো আদেও ঠিক হবে না। আচ্ছা কাকাবাবু,
আমি এখনই সাবিত্রীকে ডেকে এই মাছের একটা ভালো ব্যবস্থা করবার কথা জলদি বলছি, আপনি ভাববেন না। কড়া গরমের পর এই ঝড় বৃষ্টির গুমোট ভ্যাপসা গরমে আমাদের এই রূপলি ইলিশ মাছগুলো কেমন নরম হয়ে যাচ্ছে। এ কি মারাত্মক নতুন বিপদের কথা শুনছি সাবিত্রী। মাছ নরম হয়ে গেলে তো তার রান্না করবার পুরোপুরি অনুপযুক্ত হয়ে যাবে। হ্যাঁ, নরম মাছ দিয়ে সাধারণ ঝোল বা ভাজা রান্না করলে কড়াইয়ের তলায় সব মাছ একেবারে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। আহারে, হরিদাস কাকাবাবু কত শখ করে নিজের এতগুলো টাকা খরচ করে এই মাছ এনেছিলেন, এখন ওনাকে আদেও কি জবাব দেব? তুমি আর ওরকম শুকনো মুখ করে ঘরের বারান্দায় বসে মন খারাপ করে আফসোস করো না, একটা উপায় আছে। কিসের উপায়ের কথা বলছো সাবিত্রী? এই নরম হয়ে যাওয়া মাছ আদেও কোনো ভালো নতুন পদে রূপান্তর করা কি সম্ভব? আমি এই নরম মাছের সব কাঁটা যত্ন করে বেছে নিয়ে বেসন আর লঙ্কা কুচি দিয়ে ইলিশ মাছের মুচমুচে পকোড়া বানাবো। বাহ সাবিত্রী, তুই তোর মোক্ষম বুদ্ধি বের করেছিস। পকোড়া বানালে নরম মাছের স্বাদ ভালো জমবে। তাহলে তুমি আর এক মুহূর্ত দেরি না করে এই উনুনের কাঠগুলো জলদি জ্বালিয়ে দাও তো, আমি পকোড়াটা ভাজতে শুরু করি। কাকাবাবু, মা, আপনারা দুজনে জলদি এদিকে এসে দেখুন, সাবিত্রী কষ্ট করে এই গরম গরম ইলিশের পকোড়া বানিয়ে এনেছে। ওরে বাবা রে গোপাল, ঘরের চারিদিকের এই বানের জলের তোর দেখে আমার নিজের ভেতরের কোণে কড়া ভয়ের সৃষ্টি হলো। ওরে গোপাল, ওদিকের সদর দরজার তলা দিয়ে নোংরা বানের জল হুহু করে ঢুকছে। গ্রামের বাকি মানুষেরও কি একই অবস্থা? মা, এখন এই মাঝরাতে পুরো গায়ের প্রতিটি মাটির ঘরবাড়ি বানের নোংরা জলে এক্কেবারে পুরোপুরি তলিয়ে গেছে। এই চরম সংকটের দিনে গ্রামের গরিব মানুষেরা নিজের ছোট ছোট শিশুদের নিয়ে আদেও কোথাও আশ্রয় পাবে ওপরলাই ভালো জানেন। আপনারা এখন আর এই বাইরের দুশ্চিন্তা নিজের মনে না এনে এই কটা গরম পকোড়া একটু খেয়ে নিন তো। হ্যাঁ কাকাবাবু, সাবিত্রী একদম খাঁটি কথা বলেছে। কোনো মতে এ কটা পকোড়া খেয়ে আজকে রাতটা আমাদের এই মেঝের উপর কাটাতে হবে। ওরে বাবা গোপাল, সকালের আলোয় চারিদিকের এই প্লাবনের দশা দেখে আমার নিজের মনের ভেতরের কষ্ট হচ্ছে। হ্যাঁ কাকাবাবু, আমাদের এই পাড়ার প্রতিটি মানুষের মাটির ঘরবাড়ি বানের নোংরা জলে এক্কেবারে পুরোপুরি তলিয়ে গেছে। এই চরম বিপদের দিনে গ্রামের নিঃস্ব সাধারণ মানুষেরা আদেও কি খাচ্ছে বা কিভাবে বেঁচে আছে সেই খবর তো আমরা কিছু জানি না। কাকাবাবু, আমার নিজের ঘরের কোণে এক ঝুড়ি ভর্তি ভালো ইলিশ মাছের তাজা পকোড়া এখনো সুন্দরভাবে অবশিষ্ট রয়েছে। ওরে বাবা, তবে তো কথা মনে করিয়ে দিলে। আমরা এই ঘোর সংকটের দিনে ঘরে অমন খাবার ফেলে রাখতে পারি না। আমরা যদি এই সব কটা তাজা পকোড়া নিয়ে গ্রামের ক্ষুধার্ত মানুষের ঘরে 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 দিতে পারি তবে ওদের ভালো উপকার হতো। তুমি একদম খাঁটি কথা বলেছ। এই পকোড়া শেষ হয়ে গেলে তুমি নদী থেকে যে মাছ ধরবে তা দিয়ে আমি আবার নতুন পকোড়া বানাবো। বাহ মা সাবিত্রী, তোমার এই পরম দয়ালু মনের ভালো ইচ্ছে দেখে আমার নিজের বুড়ো চোখ দুটো খুশির জলে একেবারে পুরোপুরি ভরে গেল। তাহলে কাকাবাবু, আপনি আর এক মুহূর্ত দেরি না করে আপনার ওদিকের সেই কাঠের নৌকাটা জলদি কাদার ঘাট থেকে খুলে আনুন। বাবা গোপাল, শুধু সামান্য শুকনো পকোড়া দিয়ে গ্রামের এতগুলো ক্ষুধার্ত মানুষের পেটের ক্ষুধা আদেও মেটানো সম্ভব নয়। হ্যাঁ কাকাবাবু, আমি নিজের চোখে চারিদিকের কান্না দেখে মানসিক কষ্ট আর গভীর চিন্তার ভেতর পড়ে গেছি। আমাদের এখন একটা বড় নতুন সিদ্ধান্ত নিতে হবে বাবা। সব মানুষকে পেট ভরে খাওয়ানোর জন্য নতুন আয়োজন দরকার। কিসের আয়োজনের কথা বলছেন কাকাবাবু? আমাদের নিজেদের ঘরের কোণে তো হুট করে এত মানুষের নতুন খাবার আদেও অবশিষ্ট নেই। আমরা যদি একটা সবাই মিলে গরম খিচুড়ি রান্না করি একটা হাঁড়িতে, আর যদি এই ইলিশের পকোড়া সবাই পাতে তুলে দিই। আপনি মোক্ষম কথা বলেছেন কাকাবাবু।
গরম খিচুড়ি আর পকোড়া খেলে এই বানের দিনে সবার পেট সহজে ভরবে। এই নাও বাবা গোপাল, এই বন্যার্তদের ভালো সাহায্য করবার জন্য আমার এই পুঁটুলির সব জমানো টাকা আমি এক্কেবারে পুরোপুরি দিয়ে দিলাম। না না কাকাবাবু, আপনি আমাদের ঘরের অতিথি মানুষ, আপনার কাছ থেকে আমি অমন করে এতগুলো নতুন টাকা আদেও কিভাবে নেব? তুমি অমন বাড়তি দ্বিধার কথার মুখে এনো না বাবা। এই বিপদের দিনে মানুষের কাজে লাগলে আমার নিজের মন তৃপ্তি পাবে। মা, তুমি আর এই কড়া আগুনের উনুনের পাশে বসে থেকো না, তোমার এই অসুস্থ শরীরে ধোঁয়া লাগছে। ওরে সাবিত্রী, গ্রামের এতগুলো ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন উঠবে, এই পূর্ণ কাজে আমি ঘরের কোণে আদেও কিভাবে বসে থাকতে পারি? সাবিত্রী, খিচুড়ির চাল ডাল তো ফুটে গেছে, এবার হরিদাসবাবুর আনা সেই গরম পকোড়াগুলো থালায় সাজিয়ে ফেলো। বাবা গোপাল, আমি ওদিকের সব কলা পাতা সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। হ্যাঁ, এবার আমরা বিলি করতে বের হতে পারি। বাবা গোপাল, মা সাবিত্রী, আমার গায়ের কাজ শেষ হয়েছে, এবার আমাকে নিজের দেশের দিকে ফিরে যেতে হবে। কাকাবাবু, আপনি আজকে হুট করে অমন বিদায়ের কথা কেন বলছেন গো? আপনি আর 2 দিন আমাদের এই মাটির ঘরে থেকে যান না? হ্যাঁ কাকাবাবু, আপনার মতো এমন একজন সম্মানিত মানুষ আমাদের এই ভাঙা ঘরে আসায় আমাদের দিনগুলো খুব ভালো কাটছিল। তোমাদের এই ছোট মাটির ঘরে থেকে আর গ্রামের সাধারণ মানুষের পরম সেবা করতে পেরে আমার নিজের জীবনও একেবারে পুরোপুরি ধন্য হলো। কিন্তু কাকাবাবু, আপনি নিজের এত শখ করে অমন রূপালী ইলিশ মাছটা এনেছিলেন, আমি তা আপনাকে মন মতো খাওয়াতে পারলাম না। ওরে বাবা গোপাল, তুই নিজের মনে অমন বাড়তি আফসোস বা চিন্তা করে আর আনিস না বাবা, আমি তৃপ্তি পেয়েছি। আমরা তো আপনার আনা ওই ইলিশ মাছের সাধারণ ঝোল বা ভাজা আদেও কোনো কিছু আপনার পাতে তুলে দিতে পারলাম না গো। সেই দামি জিনিসের পকোড়া খেয়ে আর এই পুরো গ্রামের মানুষের মুখে তা তুলে দিতে পেরে আমার নিজের মন আনন্দ পেয়েছে। আপনার এই মহান আর পরম খাঁটি ভালোবাসার কথা আমাদের এই গাঁয়ের কোনো মানুষ কোনো দিন ভুলবে না কাকাবাবু। আমি আবার সময় করে তোমাদের এই সুন্দর সবুজ গ্রামে আসবো বাবা। আজকে তবে ওপরওয়ালার নাম নিয়ে আমাকে বিদায় দাও।